হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ও কারেন্ট ও লেটেস্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেই জিনিসটা নিয়ে তোমরা এতদিন ধরে আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে 2026-এ বর্তমান যেই পরিস্থিতি আছে ত্রিপুরায়, কি কি সরকারি চাকরি আসতে চলেছে। কারণ তোমরা সবাই জানো যে ফিক্সড পে পলিসির পুরো কিন্তু বাতিল করে দিয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 8ই জানুয়ারি 2026-এর জাজমেন্টে। সো তোমাদের একটাই প্রশ্ন, অনেক ক্যাটাগরির এক্সপিরিয়েন্সদের প্রশ্ন, যেমন যারা টেট ক্লিয়ার করে রেখেছে, এসটিজিটি ক্লিয়ার করে রেখেছে, তারপর স্পেশাল এডুকেটর, প্রাইমারি টিচার বা তোমরা বলতে পারো পিজিটি ক্লিয়ার করে রেখেছে। এদের প্রশ্ন হচ্ছে এখন গভর্নমেন্ট কবে জয়েন করাবে, আদৌ কি এখন ফিক্সড পে পলিসিতে জয়েন করানো পসিবল, কোনো কি রাস্তা আছে আমাদের জয়েনিংটা এখন করিয়ে নেওয়ার, নাকি ডিলে হবে, দেরি হলে কতদিন দেরি হবে। আর অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যেমন JRBT2 আসবে কিনা। আবার অনেকে জিজ্ঞেস করছো যে ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জুনিয়র পিআই ইত্যাদি যে চাকরির প্রসেসগুলো বর্তমানে অনগোয়িং চলছে সেগুলোর কি হবে, কারণ সেগুলোও কিন্তু ফিক্সড পে বেসিসে। JRBT2 আসবে কিনা, ফরেস্টার, ফরেস্ট গার্ড আসবে কিনা, কারণ এগুলো ফিক্সড পে বেসিসে আসার কথা ছিল। না আসলে কি আমরা বলতে পারি যে এটা একদম ক্যান্সেল হয়ে যাবে, যে ত্রিপুরাতে এই রায়ের পর চাকরির সংখ্যা কি কমে যাবে 2026-এ? এই নানান প্রশ্ন তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো। গতকালকে আমরা আমাদের অফিসিয়াল যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, নাম্বার 1 গ্রুপটা, যেখানে আমরা প্রায়ই ক্যান্ডিডেটের সাথে ইন্টারাক্ট করি, সেখানেও আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাশন করেছি, যেখানে প্রচুর কোয়ারিজ ছিল এই সেম ম্যাটারটা নিয়ে, যে আমরা কি প্রিপারেশন করব কি করব না। আর যারা পেয়েছে এরা জিজ্ঞেস করছে যে আমরা কতদিন ওয়েট করব। সো এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, যে চাকরিতে জয়েন কবে নাগাদ করাতে পারে গভর্নমেন্ট, যে আদৌ কি ফিক্সড পেতে এখন জয়েন করাতে পারবে কিনা, আর করলে কি চাকরি বাতিল হয়ে যাবে, কি কি অপশন সরকারের কাছে এখন বাকি আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ টপিকটার ব্যাপারে নলেজ গেইন করতে তোমরা কিন্তু সাহায্য করো। সো ম্যাক্সিমাম শেয়ার করবে, সবাই যাতে জানতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সকলকে বলে দেই, রিপাবলিক ডে 26 জানুয়ারি রিপাবলিক ডে উপলক্ষে আমরা আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের উপরে বেস্ট ডিসকাউন্ট অফার আমরা লঞ্চ করেছিলাম, যেটা আজকেও অ্যাভেলেবেল আছে। সো তোমরা যদি বিভিন্ন ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই আমাদের কাছ থেকে নিয়ে পড়তে চাও, কোন কোন পরীক্ষার, যেমন ফর এক্সাম্পল TRBT, STGT, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, TPSCর দ্বারা যেই পরীক্ষাগুলো আগামী দিনে কন্ডাক্ট করা হবে, যেমন স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন 4, ত্রিপুরা হাইকোর্টের LDCPA, গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, SSC জিডি কনস্টেবল, MTS, RRB, NTPC, গ্রুপ ডি। সো তোমরা যদি এই চাকরিগুলোর বা বিভিন্ন চাকরির কমপ্লিট সিলেবাস বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে ইংলিশ বাংলা দুটো ভার্সনেই নোটস নিয়ে পড়তে চাও, সো দিস ইজ দ্য রাইট টাইম টু গেট ইউর কপি অফ আওয়ার নোটস। তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এই নাম্বারটা তোমরা মোবাইলে সেভ করো, হোয়াটসঅ্যাপে সার্চ করে মেসেজ করো, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু বলে দেবো, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা এবার ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। খুবই ইজিভাবে তোমাদের বুঝিয়ে দেব, চাকরি প্রত্যাশী বা তোমরা যারা অলরেডি চাকরি পেয়ে অফার সাবমিট করে জয়েনিংয়ের জন্য অপেক্ষা করছো তোমাদের, বা তোমরা যারা
পরীক্ষা দেবে অ্যাপ্লাই করেছো কিন্তু পরীক্ষার ডেট দিচ্ছে না, সকলের জন্য কিন্তু এই ভিডিওটা ভালো করে শুনে রাখা কিন্তু জরুরি। সো ধৈর্য ধরে ভিডিওটা শুনবে, ঠিক আছে? দেখো, আমরা বলে রাখছি অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 8ই জানুয়ারি 2026 একটা ইম্পর্ট্যান্ট জাজমেন্ট দিয়েছে। অলরেডি আমরা 3 থেকে 4টে ভিডিও আপলোড করেছি যেখানে বলেছিলাম এই ফিক্সড পে পলিসির পর সরকারের কাছে কি কি রাস্তা খোলা আছে, চাকরি প্রত্যাশীদের জন্য কি কি হতে পারে, আর ফিক্সড পে এমপ্লয়িজদের জন্য ত্রিপুরার কি কি হতে পারে, সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি। কিন্তু তোমাদের চাকরি প্রত্যাশীদের মনে কিন্তু অনেক ডাউট আছে। সো একে একে ডাউট কি কি আছে সেগুলো আমরা, কি হতে পারে সেই জিনিসগুলো আমরা বলে দেব। ডাইরেক্টলি কিন্তু বলে দিয়েছে ফিক্সড পে যে পলিসিটা 2001 ও 2007-এর গভর্নমেন্টের যে মেমোরেন্ডাম, যেগুলোর ভিত্তিতে ফিক্সড পেতে চাকরি দেওয়া হতো ত্রিপুরায় বা এখনো চাকরি করছে, সেই মেমোরেন্ডামগুলোকে অসাংবিধানিক বলে কিন্তু বাতিল করে দিয়েছে, আনকনস্টিটিউশনাল। ডাইরেক্টলি বলেছে আর্টিকেল 14 আর 16 যেগুলো ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, সবচেয়ে মানে যে জিনিসটাকে বেশি হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, যেটা দেওয়া হয়নি ত্রিপুরার ফিক্সড পে কর্মচারীদের এতদিন। সুপ্রিম কোর্টের যে বিভিন্ন জাজমেন্ট সেগুলোকে টেনে, যেমন জগজিৎ সিং, রণধীর সিং, এই জাজমেন্টগুলোকে টেনে রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে ত্রিপুরা সরকার এতদিন ফিক্সড পের কর্মচারীদের সাথে নাইনসাফি করেছে, মানে ঠিকভাবে এদেরকে ট্রিটমেন্ট করা হয়নি। রেগুলার স্যাংশন পোস্টের এগেনস্টে এদের চাকরি দিয়ে সম কাজ করিয়ে কম বেতন দিয়ে রেখেছে। তার জন্য 14 ও 16 যে সংবিধানের অনুচ্ছেদ আছে সেগুলো ভায়োলেট করা হয়েছে। সেই জায়গায় ত্রিপুরা সরকার যদি বলে যে আমাদের তো ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট আছে, তার জন্য মানে কেন? কারণ ত্রিপুরাতে কোনো রিসোর্সেস নেই। ত্রিপুরার ইভেন কি কর্মচারীদের যে স্যালারি দেওয়া হয় সেই টাকাটাও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চেয়ে আনতে হয় ত্রিপুরা সরকারের, ঠিক আছে? রেভিনিউ ডেফিসিট স্টেট এটা। 90:10 মানে 10 টাকার মধ্যে 9 টাকাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে। সো এই রকম মানে অবস্থা কিন্তু ত্রিপুরায়। সো এখানে যদি এই জিনিসটাও গভর্নমেন্ট এখন হাইকোর্টে যদি হাইলাইট করে থাকে, সেখানে হাইকোর্ট কি বলেছে, মানে হাইকোর্টে গভর্নমেন্টের পক্ষে যিনি উকিল উনি হাইলাইট যখন করেছে, হাইকোর্ট একটাই কথা বলেছে যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট দেখিয়ে কাউকে ফান্ডামেন্টাল রাইটস পাওয়ার থেকে তুমি বঞ্চিত করতে পারবে না, ঠিক আছে? ডাইরেক্টলি। আর একদম ইমিডিয়েটলি বলেছে ফিক্সড পে পলিসি আনকনস্টিটিউশনাল, বাতিল না। এখন কোনো কাউকে নতুন করে এই পলিসির আন্ডারে চাকরি দেওয়া যাবে। ইভেন যদি তুমি কোয়ালিফাইও করে থাকো কোনো চাকরিতে, জয়েনিংয়ের অপেক্ষা করছো, তোমাকে জয়েনিং করালেই ডাইরেক্টলি একটা রিট পিটিশন দাখিল করা হয়ে যাবে হাইকোর্টে, বাতিল হয়ে যেতে পারে, মানে হয়ে যেতে পারে চাকরি। আবার কিন্তু 10,323-এর মতো একটা কিন্তু ঘটনা ঘটতে পারে। তার জন্য গভর্নমেন্ট এখন কোনোভাবেই, ইভেন ইফ ইউ হ্যাভ কোয়ালিফাইড এনি জব, যেমন কি টেট 1, টেট 2, পিজিটি, পিআরটি, প্রাইমারি টিচার, তোমাদেরকে জয়েন করানোর রিস্ক কিন্তু নেবে না। সাথে সাথে একটা রিট পিটিশন দাখিল হলে চাকরি কিন্তু বাতিল হয়ে ডাইরেক্ট আঙ্গুলটা সরকারের দিকে কিন্তু উঠবে। এখন মেইন প্রশ্ন হচ্ছে কি হবে। আমরা একে একে সবগুলো চাকরির কথা বলে দিচ্ছি। সবচেয়ে বেশি যে কোয়ারিজটা আমরা পাচ্ছিলাম সেটা আগে বলছি, যেমন স্পেশাল এক্সিকিউটিভ। আগে স্পেশাল এক্সিকিউটিভের কথা বলে দিই। স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু অনারারিয়াম বেসড, আর এটা কোনো রেগুলার স্যাংশন পোস্টের এগেনস্টে রিক্রুটমেন্টটা ইনিশিয়েট করা হয়নি। এটা বেসিক্যালি টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বা স্কিম বেসড চাকরি তোমরা বলতে পারো। আর এটা কিন্তু রেগুলার যে গভর্নমেন্টের যে ক্যাডার সেটার এগেনস্টে কোনো পোস্ট না। কিন্তু তোমাদের জাজমেন্টটা অ্যাপ্লাই করে শুধুমাত্র রেগুলার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, রেগুলার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? বা মানে যে চাকরিগুলো স্থায়ী, স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটা ডাইরেক্টলি বলেছে 3 বছরের কন্ট্রাকচুয়াল, এটা অনারারিয়াম বেসড। সো এই ফিক্সড পের রায় গভর্নমেন্ট কি সুপ্রিম কোর্টে গেল না কি হলো, এটার সাথে স্পেশাল এক্সিকিউটিভের কোনো রিলেশন নেই। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দিতে অ্যাটলিস্ট এই ফিক্সড পের হাইকোর্টের জাজমেন্টের পর কোনো সমস্যা কিন্তু নেই, কারণ স্পেশাল এক্সিকিউটিভের চাকরিতে মানে স্পেশাল এক্সিকিউটিভ এই ক্যাটাগরিতেই কিন্তু পড়ে না।
ঠিক আছে, যেমন টিচার বলো, পুলিশ কনস্টেবল বলো, জেল ওয়ার্ডার বলো, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ, জুনিয়র পিআই, এগুলো হচ্ছে রেগুলার কমিটমেন্ট। কারণ রেগুলার এমপ্লয়িজ নিলে গভর্নমেন্টের এদের উপর অনেক কমিটমেন্ট থাকে, রেগুলার স্যালারি দেওয়া, ডি এর কমিটমেন্ট, মেডিকেল অ্যালাওয়েন্সের কমিটমেন্ট থাকে, ইয়ারলি 3% ইনক্রিমেন্টের কমিটমেন্ট থাকে, তারপর এনপিএসে কিছু কন্ট্রিবিউশন করতে হয়, যেটা পেনশন পলিসি আছে সেটার আন্ডারে এমপ্লয়িজদের নামে অনেকটা কিন্তু দায়বদ্ধতা আছে গভর্নমেন্টের রেগুলার এমপ্লয়িজদের। সেই রকম কোনো দায়বদ্ধতা স্পেশাল এক্সিকিউটিভের জন্য কিন্তু গভর্নমেন্টের নেই, বিকজ দিস ইজ এ কন্ট্রাকচুয়াল অনারারিয়াম বেস চাকরি। ঠিক আছে, এমন অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিন্তু সেম, মিড ডে মিল ওয়ার্কার্স, যেই সমস্ত মানে যেমন ডিআরডব্লিউ, যেগুলো রেগুলার না, রেগুলার স্যাংশনড মানে কি ফিনান্স অনুমোদিত, ক্যাবিনেট অনুমোদিত যেই চাকরিগুলো এপ্রুভ হয়, সেগুলো ছাড়া যা যা আছে সেগুলোতে এই ফিক্সড পে কেসের কোনো এফেক্ট কিন্তু পড়বে না। গভর্নমেন্টের কোনো বাধা নেই এগুলোতে রিক্রুটমেন্ট প্রসেস করিয়ে জয়েন করাতে। ঠিক আছে, আর ফিক্সড পেতে মানে ফিক্সড পের যেই কেসটা সেটা উঠেছে একমাত্র একটাই জিনিস, মানে একটা জিনিসকে সামনে রেখে টিচার্সদের পক্ষে যিনি লড়াই করেছেন, একটাই জিনিসকে সামনে রাখা হয়েছে বারবার, যে মেইন জিনিস, যে সমকাজে ডিফারেন্ট বেতন দিয়ে বঞ্চনার শিকার করা হচ্ছে ফিক্সড পে কর্মচারীদের ত্রিপুরায়। কারণ কেন, একই স্কুলে একটা পিরিয়ডে একজন ফিক্সড পে কর্মচারী করাচ্ছেন 5 বছরের ফিক্সড পে পিরিয়ডে যিনি টেট দিয়ে পেয়েছেন, দ্বিতীয় পিরিয়ডে একজন ফিক্সড পে কমপ্লিট করে যিনি রেগুলার পে স্কেল উনি ক্লাস করাচ্ছেন। সো ক্লাসের মানে ধরো ক্লাস 8 বা 9 কোনো স্ট্যান্ডার্ডকে কেউ পড়াচ্ছে, ঠিক আছে, ক্লাস 8-এ গিয়ে কেউ পড়াচ্ছে, ফার্স্ট পিরিয়ডে একজন ফিক্সড পেতে থাকা কর্মচারী করলো, সেকেন্ড পিরিয়ডে একজন রেগুলার পে স্কেল করলো। সো সেম কাজই করতে হচ্ছে, কিন্তু ডিফারেন্স ইন স্যালারি কেন হবে? দিস ইজ আনকনস্টিটিউশনাল। সো এই জিনিসটাকে কিন্তু বারে বারে হাইলাইট করা হয়েছে। সো আমরা যেটা বলছিলাম স্পেশাল এক্সিকিউটিভে, এটা কিন্তু কোনো পার্মানেন্ট স্যাংশনড পোস্ট না, এটা টেম্পোরারি বা স্কিম বেস তোমরা বলতে পারো। ঠিক আছে, এটা কিন্তু অনারারিয়াম পে করা হবে, স্যালারি কিন্তু পে করা হবে না, বেতন দেওয়া হবে না, অনারারিয়াম বেস চাকরি এটা। আর এটা রেগুলার ক্যাডারের বাইরে। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটা স্পেশাল এক্সিকিউটিভের চাকরির উপরে প্রযোজ্য না। ঠিক আছে, তার জন্য আমরা এখানে বলতে পারি স্পেশাল এক্সিকিউটিভের চাকরির রেজাল্ট বের করতে এই পরিস্থিতিতে গভর্নমেন্টের কোনো কিন্তু প্রবলেম নেই। গভর্নমেন্ট যদি চায় গভর্নমেন্ট বের করতে পারে, বাট একটাই জিনিসে মানে এসে সব কিছু আটকে যায়, সেটা হচ্ছে গভর্নমেন্ট যদি চায়। ঠিক আছে, আর স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেক দিকে অনেক খবর ছড়ছে। গতকালকে আমরা একটা নিউজ দিয়েছি, 2-3টে নিউজ পেপারে উঠেছে যে রেজাল্ট নাকি তাড়াতাড়ি দেবে। সো এটা নিয়ে আমরা বলবো, তোমাদের আপডেট দিয়ে দেবো। এখন যদি কোনোখান থেকে তোমরা শুনতে পাও যে ফিক্সড পের কেসের জন্য স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দিচ্ছে না, ডাইরেক্টলি বলবে যে মিথ্যা কথা বলবে না। কারণ ফিক্সড পে কেসের সাথে রেগুলার স্যাংশন পোস্টের ভাগ্য জড়িত। স্পেশাল এক্সিকিউটিভ একটা অনারারিয়াম বেসড কন্ট্রাকচুয়াল ফি, মানে টেম্পোরারি, ফিক্সড পেও না এই চাকরিটা। ঠিক আছে, কোনো রেগুলার স্যাংশন পোস্টের চাকরি না। সো এটার সাথে কোনো সম্পর্ক নেই। আর গভর্নমেন্টের এই কেসটার রায়ের জন্য অ্যাটলিস্ট কোনো বাধা নেই স্পেশাল এক্সিকিউটিভের চাকরি দিতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারটা, আশা করি তোমাদেরকে আমরা বোঝাতে পেরেছি। এইবার আমরা চলে যাই টেট 1, টেট 2, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার। ঠিক আছে, তারপর স্পেশাল এডুকেটর। তোমরা যারা বিভিন্ন টিআরবিটির দ্বারা পরিচালিত পরীক্ষা দিয়ে তোমরা এমনও আছে অফার জমা করে বসে আছো, জয়েনিং ডেট দিচ্ছে না, তোমরা কি করবে? এখন একটা বড় সমস্যার সম্মুখীন। জাস্ট জয়েনিং দেবে এর মধ্যেই হাইকোর্টের রায়টা চলে এলো। দেখো আমরা তোমাদের বলে দিই, যারা টিআরবিটি দিয়ে যারা তোমরা বিভিন্ন পরীক্ষা ক্লিয়ার করেছো, ডাইরেক্টলি কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোয় সেখানে কিন্তু লেখা থাকে যে তুমি পরীক্ষা ক্লিয়ার করে ডকুমেন্ট ভেরিফিকেশন করালেও দ্যাট ডাজ নট মিন যে ইউ আর এন্টাইটেল টু বি এমপ্লয়েড আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, লেখা কিন্তু ডাইরেক্ট থাকে। সো এই জায়গায়ও তোমরা চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ ওনারা ডাইরেক্টলি বলে দিয়েছেন যে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিলেও, তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছো আর টেট পরীক্ষা ক্লিয়ার করেছো, এর মানে এই না যে তুমি চাকরি পেয়ে গেছো। ঠিক আছে, দিস এক্সাম ইজ জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। তুমি কোয়ালিফাই করেছো, সরকার যখন মনে করবে তোমাকে নিয়োগ করবে। এই জায়গায় তোমরা সরকারকে ফোর্সও করতে পারবে না যে একটা সময়ের মধ্যে আমাদেরকে নিয়োগ করো।
এই রাস্তাটা তোমাদের জন্য বন্ধ। ঠিক আছে, তোমাদের এখন মেইন জিনিস যেই জিনিসটা বুঝতে হবে যে গভর্নমেন্টের যেই রিক্রুটমেন্ট পলিসি ফ্রেম করেছিল তোমাদের, সেটা ছিল ফিক্সড পে পলিসির আন্ডারে, ফিক্সড পে পলিসির আন্ডারে। কিন্তু পোস্টগুলো কিন্তু রেগুলার স্যাংশন পোস্ট, ফিনান্স ক্যাবিনেট সব কিছুর অনুমোদন নিয়ে কিন্তু পোস্টগুলো বের করা হয়েছিল। এইবার এই যে ফিক্সড পে পলিসি সেটাই করে দিয়েছে হাইকোর্ট বাতিল। এখন তোমাদেরকে কোন পলিসির উপরে ভিত্তি করে গভর্নমেন্ট জয়েন করাবে? যদি ফিক্সড পে পলিসির উপরে জয়েন করিয়ে নেয়, সাথে সাথে রিট পিটিশন, চাকরি হয়ে যাবে বাতিল, কন্টেম্পট অফ কোর্টের যেই কি বলবো, যে ব্লেমটা গভর্নমেন্টের উপরে কিন্তু পড়ে যাবে। এটা কোনোভাবেই এখন পসিবল না, কারণ হাইকোর্ট কমপ্লিটলি ফিক্সড পে পলিসিটাকে কিন্তু স্ট্রাইক ডাউন করে দিয়েছে। কারণ হাইকোর্ট বলেছে যে রেগুলার স্যাংশন পোস্টে ডিসক্রিমিনেটরি পে সেগুলোকে ফিল করা যাবে না ডিসক্রিমিনেটরি পে দিয়ে, ভেদাভেদ করা যাবে না দুই স্তরের কর্মচারীদের মধ্যে যারা সেম কাজ করছে। এখন কথা হচ্ছে গভর্নমেন্ট এখন কি করতে পারে? তোমরা ক্লিয়ার করে তো এখন বসে আছো, এখন তোমাদের কবে জয়েনিং হবে দেখো। এখন তোমাদের কাছে কি তোমরা এখন কনসিডার করতে পারো, গভর্নমেন্টের কাছে তোমাদের জয়েন করানোর এখন কি রাস্তা আছে তোমাদের কাছে। গভর্নমেন্ট তোমাদের ভালো করার জন্য এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে যা যা রাস্তা খোলা আছে, নাম্বার 1 ভালো করে শুনে রাখবে, অপশন 1 যেটা খুব বেশি হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে তোমাদেরকে রেগুলার পে স্কেলে ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। কারণ ফিক্সড পেতে দিতেই পারবে না, প্রশ্নই ওঠে না জিনিসটার। রেগুলার পে স্কেলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা ক্লজ ইনক্লুড করে দেবে কি, যে সাবজেক্ট টু ফাইনাল আউটকাম অফ দ্য এসএলপি পেন্ডিং বিফোর দ্য বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। যদি এসএলপিটা ফাইল করে, আর এসএলপি ফাইল করা অলমোস্ট রেডি, কারণ গভর্নমেন্টের কাছে টাকাই নেই। আর আরেকটা কথা, যদি রেগুলারে অ্যাপয়েন্টমেন্ট করে 2000 না 2300 উপরে ট্যাট 1 ট্যাট 2 ক্লিয়ার করে আছে অলরেডি চাকরি প্রত্যাশীরা, এই 2300 ক্যান্ডিডেটদেরকে কি রেগুলার পে দেওয়ার মতো কি গভর্নমেন্টের এখন সেই টাকা আছে? ডাইরেক্ট আনসার ইজ টাকা নেই, টাকা এখন নেই। আর হাইকোর্ট যে রায় দিয়েছে যে এরিয়ার সমেত 9% ইন্টারেস্ট দিয়ে সকলকে টাকা দিতে হবে, এই জায়গাটা যদি অনারেবল সুপ্রিম কোর্ট যদি স্ট্রাইক ডাউনও করে দেয় গভর্নমেন্ট এসএলপি ফাইল করার পর, তাহলেও তো সবাইকে রেগুলার বেসিসেই তো জয়েন করাতে হবে। তো তার জন্য লাগবে টাকা, টাকা কোথায়? টাকাই নেই। সো এখন গভর্নমেন্টের কাছে এই একটা রাস্তা যেটা বললাম, যেটা সবচেয়ে সেফেস্ট, যে তোমাদেরকে রেগুলার পে স্কেলে জয়েন করানো। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য এসএলপি উইচ ইজ কারেন্টলি আন্ডার রিভিউ ইন সুপ্রিম কোর্ট লিখে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে তোমাদের জয়েন করাতে হবে। কিন্তু এই জায়গায় আবার দেরি হবে, কারণ আমরা কেন দেখেছি যে এসএলপি ফাইল করতে গভর্নমেন্ট কিন্তু দেখেছি যে 90 ডেজ টাইমলাইন দিয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, সে লাস্ট কিছুদিন বা এর কিছুদিন আগে কিন্তু ফাইল করে। সো এখন এই রাস্তাটা অন্তত গভর্নমেন্ট অবলম্বন করবে না আনটিল এন্ড আনলেস এসএলপিটা ফাইল করা হয় সুপ্রিম কোর্টে। আর এসএলপি ফাইল করার প্রসেসটা আমরা অলরেডি বলেছি, এডুকেশন ডিপার্টমেন্ট সেখান থেকে যাবে, ল ডিপার্টমেন্ট সেখান থেকে যাবে ক্যাবিনেটে। ঠিক আছে, আর অর্থ দপ্তর থেকে কিছুদিন আগে গভর্নমেন্টের রিভিউ চাওয়া হয়েছিল যে আমরা যদি এরিয়ার দেই কত টাকা টোটাল অ্যামাউন্টটা বেরোবে, টাকাটার হিসেব চাওয়া হয়েছে, যাতে অনারেবল সুপ্রিম কোর্ট যখন এসএলপিটা অ্যাকসেপ্ট হয়ে যখন হিয়ারিং চলবে তখন যাতে দেখানো যায় যে কতটা আর্থিক বোঝা ত্রিপুরা সরকারের বহন করতে হবে এই হাইকোর্টের অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করতে। কিন্তু আবার বলছি, আর্থিক বোঝাকে টার্গেট করে গভর্নমেন্ট যদি সুপ্রিম কোর্টে কিছু বলে, ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট কিন্তু খারিজ করে দেবে, যেটা আমরা আগেও দেখেছি ঝাড়খণ্ড, ঠিক আছে, পাঞ্জাব ইত্যাদি বিভিন্ন জায়গার যে কেসগুলো, সেখানেও কিন্তু এই জিনিসগুলো সুপ্রিম কোর্টে রাখা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট গভর্নমেন্টকে বলেছে তোমার টাকা নেই, এটা তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, এটার জন্য তুমি কাউকে ফান্ডামেন্টাল রাইটস পাওয়া থেকে বঞ্চিত করতে পারবে না। এই রাস্তাটাও কিন্তু গভর্নমেন্টের জন্য বন্ধ। কিন্তু গভর্নমেন্ট কিন্তু প্রাণপণ চেষ্টা করবে এই জায়গায় ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন বলে কেসটাকে কোনোভাবে ঘুরিয়ে দেওয়ার, ঠিক আছে। কিন্তু দিস উইল নট ওয়ার্ক ইন দ্য লং রান। জাস্ট একটা জিনিসই কাজ করবে, যে দেরি হতে পারবে বা দেরি করাতে পারবে সব কিছু। সো আমাদের মনে হয় না আগামী এপ্রিল মাস পর্যন্ত 8ই এপ্রিল 2026 যে ডেডলাইন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, তার মধ্যে এসএলপি ফাইল করবে গভর্নমেন্ট। সো আমাদের মনে হয় না এসএলপি ফাইল করার আগে কাউকে জয়েন করাবে কোনো সার্ভিসে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আদারওয়াইজ
ইট উইল ইনভাইট এ ভেরি ভেরি বিগ প্রবলেম ফর দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, অপশন নাম্বার 2, যারা তোমরা অলরেডি কোয়ালিফাই করে আছো টিআরবিটির বা বিভিন্ন, যেমন ওয়ার্ড সেক্রেটারি কিছুদিন আগে রেজাল্ট দিয়েছে অনেকগুলো মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে, তোমাদেরকেও কিন্তু জয়েন করালে প্রবলেমে পড়তে হবে গভর্নমেন্টের, কারণ ওয়ার্ড সেক্রেটারিও কিন্তু ফিক্সড পে। ঠিক আছে, গভর্নমেন্ট এখন কি করবে দেখো, হাইকোর্ট কিন্তু একদম ডাইরেক্টলি বলেছে ফিক্সড পে পলিসি শেষ। হাইকোর্ট কিন্তু একবারও বলেন যে রেগুলার এমপ্লয়মেন্ট বা চাকরির প্রসেস বাতিল করে থাকতে হবে গভর্নমেন্টকে। ঠিক আছে, সো গভর্নমেন্ট চাকরির প্রসেস করে নিতে পারে, শুধু জয়েনিং করালেই প্রবলেমটা হয়ে যাবে। এখন গভর্নমেন্ট কি করবে, পরীক্ষাগুলো নিয়ে নেবে, ভেরিফিকেশন করিয়ে নেবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন কিন্তু তোমাদের ইস্যু করবে না আনটিল অ্যান্ড আনলেস এসএলপি ইজ ফাইলড ইন দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, লাইকলি ডিলে হতে পারে 2 থেকে 6 মাস, এই জায়গায় কিন্তু ডিলে হতে পারে। গভর্নমেন্ট কিন্তু ইনডেফিনিটলি ডিলে করতে পারবে না, স্পেসিফিক্যালি ওয়ার্ড সেক্রেটারি বা যেই চাকরিগুলোর প্রসেস কমপ্লিট হয়ে গেছে এক্সেপ্ট টেট বা পিজিটি। কারণ 6 মাসের বেশি ডিলে করলে উল্টো রিট পিটিশন যদি হাইকোর্টে ফাইল করা হয় সেখানেও কিন্তু একটা প্রবলেম হবে। হাইকোর্টে কিন্তু বলা হবে যে মানে কি বলবো, যে ম্যান্ডেমাস যে রিট ফাইল করলে হাইকোর্ট কিন্তু ডাইরেক্টলি বলে দেবে যে ইউ ক্যান নট মেক ক্যান্ডিডেটস ওয়েট ফর ইনডেফিনিটলি ফর এ পার্টিকুলার জব, যেহেতু প্রসেস কমপ্লিট হয়ে গেছে 6 মান্থস ব্যাক। একটা বড় সমস্যার মধ্যে কিন্তু আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটা তোমাদের বুঝতে হবে। সব কিছু কিন্তু আইনে চলে, মুখের কথায় চলে না, যে আমাদের প্রসেস শেষ, ফিক্সড পেতে দিয়ে দাও বললেই কিন্তু দেওয়া যায় না, পরে চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে, একদম গ্যারান্টি এগুলো বাতিল হয়ে যাবে। ঠিক আছে, অপশন নাম্বার 3, যেটা গভর্নমেন্ট মোস্ট লাইকলি অবলম্বন করবে যদি সুপ্রিম কোর্টে কেসটা চলে, দেখো সুপ্রিম কোর্টে কোনোদিনই গভর্নমেন্ট হাইকোর্টের পুরো ডিসিশনটাকে ওভারটার্ন করতে পারবে না, কারণ হাইকোর্টের এই ফিক্সড পে ডিসিশনটা লিগেলি কিন্তু খুবই স্ট্রং। সুপ্রিম কোর্টের 5-6টা কেসের জাজমেন্টের রেফারেন্স টেনে টেনে কিন্তু হাইকোর্ট এই জাজমেন্টটা দিয়েছে, যেখানে পুরো পলিসিটাকেই স্ট্রাইক ডাউন করে দিয়েছে, আনকনস্টিটিউশনাল বলে দিয়েছে, সুপ্রিম কোর্টের রেফারেন্স টানা হয়েছে। সো এখানে কিন্তু যে টিচার্স, যে পিজিটি শিক্ষকরা কেসটা লড়েছেন, যারা জিতেছেন অনারেবল হাইকোর্টে, এদের দিকটা কিন্তু খুবই স্ট্রং। সো গভর্নমেন্ট এখন কি করতে পারে, একটাই রাস্তা রেগুলার। এখন কি করে করতে পারে, রেগুলার এমপ্লয়মেন্ট ব্যাচ ওয়াইজ করবে। ধরো 100 জন কোয়ালিফাই করা আছে কোনো পরীক্ষাতে, এখন ফর দ্য টাইম বিং বা এই বছর ওনারা টার্গেট করবে যে 50 জনকে নেব, আগামী বছর আমরা 50 জনকে নেব। এই জায়গায় তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া বা জয়েনিংটা কিন্তু কিছুটা কিন্তু ডিলে করতে পারে। ঠিক আছে, কারণ এটা হলে লিগেলি পারমিসিবল, কোনো প্রবলেম হবে না, আর ফাইন্যান্সিয়ালিও গভর্নমেন্টের জন্য এতটা বার্ডেন পড়বে না, হুইচ উইল বি ফাইন্যান্সিয়ালি কনভিনিয়েন্ট ফর দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, আর ফিক্সড পেতে রিক্রুটমেন্ট করিয়ে তোমাদের জয়েন করে নেওয়া ভেরি রিস্কি। উইদিন 10 ডেজ রিট পিটিশন ফাইল হয়ে প্রথম হিয়ারিংয়েই চাকরি কিন্তু চলে যাওয়ার প্রবল সম্ভাবনা। ঠিক আছে, আর গভর্নমেন্ট এখন তোমাদের সিলেকশন কিন্তু ক্যান্সেল করতে পারবে না। তোমরা যারা বলছো যে তোমরা টেট 1 টেট 2 পিজিটি প্রি প্রাইমারি টিচার বা স্পেশাল এডুকেটার তোমরা ক্লিয়ার করেছো, বা ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা ক্লিয়ার করেছো, তোমাদের পুরো নিয়োগ বাতিল করে দেবে, কারণ তোমরা অলরেডি কিন্তু কোয়ালিফাই করে আছো। ঠিক আছে, কোয়ালিফাই করে আছো, আর যদি ক্যান্সেলও করে কোর্টে যদি তোমরা যাও, গভর্নমেন্ট এই জায়গায়ও কিন্তু আবার হেরে যাবে, কারণ তুমি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করিয়ে, যেমন আমরা দেখেছি 2017 টিএসআর, ত্রিপুরা সিভিল সার্ভিস ইন্সপেক্টর অফ বয়লার্স, সবগুলো কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে গভর্নমেন্ট কিন্তু হেরেছে। আবার কিন্তু এখন কিন্তু 10 বছর পরে এদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু দিতে হয়েছে। সো এগুলো কিন্তু গভর্নমেন্ট করতে পারবে না। গভর্নমেন্টের কাছে এখন একটাই রাস্তা খোলা, যে যদি রিক্রুটমেন্ট করতে চায় ব্যাচ ওয়াইজ ধাপে ধাপে রিক্রুটমেন্ট করবে। এখন তোমরা আমাদের জিজ্ঞেস করছো যে ধাপে ধাপে করলে নতুন টেট পরীক্ষা কবে আসবে, আমরা বলে দিই এই মুহূর্তে একটাই জিনিস আমরা বলতে পারি, গভর্নমেন্টের কাছে অলরেডি 2300 টেট 1 টেট 2 কোয়ালিফাইড স্টুডেন্টস আছে। এখন নতুন টেট 1 টেট 2 নোটিফিকেশন আসার চান্স যতটুকু ছিল 26-এ, সেটাও কিন্তু কমে গেছে, কারণ এতগুলো অলরেডি কোয়ালিফাই, তাদেরকেই একসাথে নিয়োগ করার রেগুলার বেসিসে গভর্নমেন্টের কাছে টাকা নেই। আরও যদি কোয়ালিফাই করে অ্যামাউন্ট সংখ্যাটা যদি বেড়ে যায়, ইট উইল বি এ হিউজ প্রবলেম ফর দ্য গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট কিন্তু এখন টেট 1 টেট 2 নতুন নোটিফিকেশন বের করতে তো পারবে, কিন্তু এরা পরে সমস্যায় পড়বে। দে উইল নট অ্যাটেম্প্ট টু রিলিজ অ্যাডভার্টাইজমেন্ট, নিউ টেট অ্যাডভার্টাইজমেন্ট বা টেট পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি এখন ইট উইল বি ডিলেড, মেইন কথা হচ্ছে ইট উইল বি ডিলেড, দেরি হবে। ঠিক আছে, আর তোমাদের যাদের ভেরিফিকেশন হয়ে আছে চুপ করে ওয়েট করো, কিছুদিন ওয়েট করো, তোমাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল করার কারোর সেখানে কিন্তু
মানে কি বলবো সাধ্য নেই কারোর ক্যান্সেল করার, আর কেউ ক্যান্সেল করবেও না তোমাদের। তোমরা শুধু একটু ওয়েট করো, লেট গভর্নমেন্ট ফিগার আউট হোয়াট দে ক্যান ডু উইথ ইউর অ্যাপয়েন্টমেন্ট। ওয়ান্স দে আর ফিগারিং আউট দ্য হোল ইস্যু, তারপর কিন্তু তোমাদের একটা ক্লিয়ারিটি আমরা দিতে পারবো। এখন গভর্নমেন্টের কাছে রেগুলার মোডে তোমাদের চাকরি দেওয়া, ব্যাচ ওয়াইজ মানে ধাপে ধাপে রেগুলার মোডে ধাপে ধাপে চাকরি দেওয়া ছাড়া এখন আর কিন্তু মানে কোনো উপায় কিন্তু নেই। অ্যাটলিস্ট আপ টু এপ্রিল, আনটিল অ্যান্ড আনলেস গভর্নমেন্ট ফাইলস দ্য এসএলপি, কোনো কিন্তু এখন গভর্নমেন্টের কাছে রাস্তা নেই। এসএলপি ফাইল করার আগে হাইকোর্টের অর্ডারটা গভর্নমেন্টের কিন্তু ফলো করতেই হবে, আর হাইকোর্টের অর্ডার ফলো করলে ফিক্সড পেতে দিতেই পারবে না। আর মানে সুপ্রিম কোর্ট যদি স্টে অর্ডার দেয় হাইকোর্টের পুরো তোমাদের যেই অর্ডারটার উপরে, আর আমরা অলরেডি বলেছি পুরো স্টে অর্ডার দেওয়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল, 10%ও চান্স নেই। পার্শিয়াল যদি স্টে অর্ডার দেয় এরিয়ার পেমেন্ট 9% ইন্টারেস্ট নিয়ে সেগুলো, আর সুপ্রিম কোর্ট যদি বলে যে এরিয়ার মানে দেবে না গভর্নমেন্ট এখন, কারণ গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টটা সেখানে কিন্তু হাইলাইট করবে, তাও কিন্তু রেগুলার মোডেই কিন্তু চাকরি দিতে হবে। এখন যারা ফিক্সড পে কর্মচারী আছে ত্রিপুরা বিভিন্ন দপ্তরে যারা কর্মরত আছেন, এদেরকে যে স্যালারি দেওয়া হচ্ছে যেই পলিসির আন্ডারে, সেই পলিসিটাই নেই। আপ টু 8 এপ্রিল 2026 গভর্নমেন্টের কিছু না কিছু একটা ফিগার আউট করতে হবে, নাহলে গভর্নমেন্টের এগেনস্টে কন্টেম্প্ট কিন্তু হয়ে যাবে। এই জিনিসটা নিয়ে চারিদিকে গভর্নমেন্টের প্রত্যেকটা দপ্তরে কিন্তু আলোচনা হচ্ছে। কিছুদিন আগে ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে আমরা খবর পেয়েছিলাম যে এখন ফিক্সড পের যেই চাকরিগুলো, যেমন JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, বা তোমরা বলো অ্যাসেম্বলি, ঠিক আছে, এগুলোর ওপরে কিছুটা হলেও এফেক্ট আসবে। কারণ দেখো JRBT2-তে গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে 2 থেকে 2,500 পোস্টে চাকরির বিজ্ঞপ্তি আসার কথা ছিল। এখন গভর্নমেন্টের কাছে এতটাও টাকা নেই যে 2,500 থেকে 3,000 কর্মচারীদের রেগুলার পে স্কেলে নিয়ে JRBT কন্ডাক্ট করিয়ে নেবে। অবশ্যই চাকরি প্রত্যাশীদের উপরে একটা বিগ ইম্প্যাক্ট কিন্তু পড়বে এই ফিক্সড পে ইস্যুর কেসটা নিয়ে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা নেক্সট যেই জিনিসটা সেটা নিয়ে আমরা তোমাদের বুঝিয়ে দেব যে নতুন অ্যাডভার্টাইজমেন্ট কি গভর্নমেন্ট আনতে পারে। ইয়েস, আনবে। না এনে কতদিন এভাবে গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষক নিয়োগ বন্ধ রাখবে? গভর্নমেন্ট এখন ব্যাচ ওয়াইজ রিক্রুটমেন্ট করলেও 2028-এ আসছে অ্যাসেম্বলি ইলেকশন। সো তার আগে গভর্নমেন্টের কিন্তু পরিকল্পনা ছিল JRBT2 স্পেশাল এক্সিকিউটিভের অফার দিয়ে দেবে, JRBT2 একটা মাস রিক্রুটমেন্ট আনবে। এই জায়গায় এখন ফিক্সড পে ইস্যুটা চলে এলো, একটা বিরাট সেটব্যাক নট অনলি ফর দ্য গভর্নমেন্ট বাট অলসো ফর দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। ঠিক আছে, বন্ধ রাখতে পারবে না। এখন আউটসোর্সিং মোডে কর্মচারী নেওয়ার কিন্তু গভর্নমেন্টের কাছে একটা রাস্তা আছে, কারণ আউটসোর্সড কর্মচারীদের উপরে গভর্নমেন্টের কোনো দায়বদ্ধতা নেই যে করতেই হবে। আর টিপিএসসির দ্বারা যে রিক্রুটমেন্টগুলো করা হয়, টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, বা জেল পুলিশ বলো, ফায়ার সার্ভিস বলো, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, সেগুলো কিন্তু রেগুলার মোডেই কিন্তু রিক্রুটমেন্ট হয়। সেগুলো চলবে অ্যাজ পার দ্য শিডিউল, কারণ সেগুলো রেগুলার স্যাংশন পোস্ট। আর রেগুলার পোস্টের ওপরে হাইকোর্ট কিন্তু ওনাদের জাজমেন্টে কিছুই কিন্তু বলেনি। প্রবলেম ইজ অনলি উইথ দ্য ফিক্সড পে পোস্ট। এইবার তোমরা জিজ্ঞেস করছো JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি আসবে কিনা। এখন দেখো এই মুহূর্তে আমরা বলে দিই JRBT কিন্তু মাস রিক্রুটমেন্ট করে, অনেকগুলো পোস্টে একসাথে রিক্রুটমেন্ট করে। তো এতগুলো পোস্ট যেগুলো ক্যাবিনেটে এতদিন ধরে JRBT2-র আন্ডারে রিক্রুটমেন্ট করার জন্য অ্যাপ্রুভেল হচ্ছে, এতগুলো পোস্টে রেগুলার মোডে রিক্রুটমেন্ট করা গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল আর্থিক যে অবস্থা, ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন, সেটা পারমিট করে না গভর্নমেন্টকে। এটা এখন হাইলি মানে কি বলবো 99% দিস ইজ ইম্পসিবল। সো JRBT2-র নোটিফিকেশন এখন ডিলে হবে, আর গভর্নমেন্টের পুরো রিক্রুটমেন্ট রুলস আরটা এখন মডিফাই করতে হবে, কারণ ফিক্সড পে বেসিসে এখন কোনো চাকরির অ্যাড গভর্নমেন্ট বের করতে পারবে না। নতুন করে করলেই দিস উইল বি ভায়োলেশন অফ দ্য হাইকোর্টস অর্ডার। বুঝতে পেরেছো? আর গভর্নমেন্ট কোনোদিনই আরও লিগেল কমপ্লেক্সিটি কিন্তু এই ম্যাটারে চাইবে না। অলরেডি গভর্নমেন্টের চারিদিকে যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যা যাই কেস করছে অ্যাসপিরেন্টসদের এগেনস্টে, কর্মচারীদের এগেনস্টে, সব কিন্তু গভর্নমেন্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট কিন্তু হেরে যাচ্ছে। সো এই দিকে গভর্নমেন্ট কিন্তু এখন কোনো রিস্ক কিন্তু নেবে না, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই নতুন বিজ্ঞপ্তি আসবে কি না ফিক্সড পে বেসিসে, সেটা একটা বিগেস্ট কনফিউশন। এখন গভর্নমেন্ট কি করতে পারে, আউটসোর্সিংয়ে হয়তো গভর্নমেন্ট
মানে এমপ্লয়িজ তো লাগবে, প্রত্যেক বছর রিটায়ারমেন্টে যাচ্ছে, এমপ্লয়িজ তো লাগবে। আউটসোর্সিং এর বেসিসে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট করতে পারে, বা গভর্নমেন্ট এমনও করতে পারে যে 2000 বা 2500 যদি ফিক্সড পে দিয়ে জেআরবিটির আন্ডারে আসার কথা হতো, সেটা এখন রেগুলার পে স্কেলে হয়তো তার মানে কি বলবো, তার 10% হয়তো নিয়োগ করবে। অবশ্যই পোস্টের সংখ্যা কমবে, কারণ ত্রিপুরা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট একটা রাজ্য, যেখানে কর্মচারীদের স্যালারিও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যেই ফান্ড সেখান থেকে কিন্তু আসে 90:10 কন্ট্রিবিউশনে। কিন্তু গভর্নমেন্টের কাছে এখন যতগুলো ফিক্সড পে চাকরি বের করানোর গভর্নমেন্টের পরিকল্পনা ছিল 2026-এ, সেগুলো রেগুলার মোডে রিক্রুটমেন্ট রুলসটাকে মডিফাই করে আনার গভর্নমেন্টের কাছে এখন টাকা নেই। এটা একদম প্র্যাকটিক্যাল কথা। ঠিক আছে, আনলেও গভর্নমেন্টকে রেগুলার পে স্কেলে আনতে হবে, বা সফেদ দিয়ে বা কোনো যেই থার্ড পার্টি এজেন্সি আছে ওনাদেরকে দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করাতে হবে। ঠিক আছে, এখন যেই চাকরিগুলোর জন্য তোমরা পড়াশোনা করবে, যেগুলোর উপরে কোনো বাধা নেই, যেমন সেফ অপশন কি কি আছে, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এক্সাইজ সাব ইন্সপেক্টরের পরীক্ষা হবে, কম্বাইন 4 আসছে, কম্বাইন 5ও আসার কথা। ঠিক আছে, প্রচুর পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের পোস্ট খালি আছে, লেবার ইন্সপেক্টরের পোস্ট খালি আছে। যাই হোক, ইউথ অর্গানাইজার, অন্যান্য চাকরি যেমন জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ এসআই কনস্টেবল, টিপিএসসি বা পুলিশ বা ফায়ার সার্ভিস বা জেল পুলিশ বলো বা তোমাদের টিএসআর বলো, ঠিক আছে, সেই দিকের চাকরিগুলো সবসময় রেগুলার মোডে কিন্তু বেরোয়, সেগুলোর জন্য তোমরা প্রিপারেশন করো। আর জেআরবিটির যে চাকরি জেআরবিটি 2, সেটা যদি আসেও পোস্টের সংখ্যা অনেকটাই কিন্তু কমে যাবে, কারণ ফিক্সড পে বেসিসে এখন অ্যাড গভর্নমেন্ট বের করতেই পারবে না। এটা একটা বিরাট কিন্তু লস হলো গভর্নমেন্টের জন্য। জেআরবিটি 2 আন্ডারে রিক্রুটমেন্ট করার জন্য প্রচুর পোস্ট কিন্তু গভর্নমেন্ট ফিক্সড পে বেসিসে রিক্রুটমেন্ট করার জন্য কিন্তু অ্যাপ্রুভ করে রেখেছিল। এখন এই জায়গায় এই কেসের রায়টা এসে একটা বিরাট সেটব্যাক হয়ে গেল সমস্ত মানে যে চাকরি প্রত্যাশী ও ত্রিপুরা সরকারের জন্য। তবে এগুলো রিক্রুটমেন্ট করতে হবে, কারণ পোস্ট এতগুলো খালি আছে দেখেই তো গভর্নমেন্ট এতদিন ধরে জেআরবিটির সংখ্যাটা বাড়িয়ে বাড়িয়ে এই চাকরিগুলো অ্যাপ্রুভেল দিয়েছে। সো রিক্রুটমেন্ট করতে হবে, বেশি দিন থামিয়ে রাখলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, সেখানে প্রোটেস্ট কিন্তু হতে পারে চাকরি প্রত্যাশীদের মানে পক্ষ থেকে। ঠিক আছে, সো এখানে জেআরবিটি আসলেও ফিক্সড পে বেসিসে আসবে না, মাইট বি কন্ট্রাক্ট বেসিসে আসতে পারে, বা গভর্নমেন্ট যদি মনে করে সফেদের আন্ডারে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে লিখিত পরীক্ষা ইন্টারভিউ করিয়ে করবে রিক্রুটমেন্ট, সেটা করতে পারে। বা জেআরবিটি যে যদি 2500 পোস্ট যদি অ্যাপ্রুভ হয়ে থাকে এখন পর্যন্ত গ্রুপ সি আর এমটিএস, সেখানে হয়তো পোস্টের সংখ্যা 500 হতে পারে। তবে রিক্রুটমেন্ট কিন্তু গভর্নমেন্টের করতেই হবে। তোমরা ভালো করে পড়ো, এখন কম্পিটিশন আরও কিন্তু বেড়ে যাবে, কারণ পোস্টের সংখ্যা আরও কিন্তু কমে যাবে। মানে গভর্নমেন্ট যদি এখন এসএলপি ফাইল করে ওভারটার্ন যদি না করাতে পারে হাইকোর্টের ডিসিশনটা, যেটা করানোর চান্সই নেই, কারণ সুপ্রিম কোর্টের বিভিন্ন আগের জাজমেন্ট মেনেই কিন্তু হাইকোর্ট অর্ডারটা দিয়েছে, লিগেলি ভেরি ভেরি স্ট্রং এই জিনিসটা, হাইকোর্টের অর্ডারটা। সো আলটিমেট রাস্তা হচ্ছে গভর্নমেন্ট এসএলপি ফাইল করলো, হয়তো এটা অ্যাকসেপ্টও হলো, সুপ্রিম কোর্টে ঝুলেও থাকলো, কিন্তু একদিন না একদিন তো সেটা তোমাদের হবে, সুপ্রিম কোর্টও কিন্তু রায় দেবে। আর সুপ্রিম কোর্ট যেখানে ফিক্সড পে পলিসিটাকে কমপ্লিটলি স্ট্রাইক ডাউন করে দিয়েছে হাইকোর্ট, এই জায়গায় এই পলিসিটাকে সুপ্রিম কোর্ট আবার পুরো অ্যাক্টিভ করে দেবে ত্রিপুরা, এটার চান্স খুবই কম। যে গভর্নমেন্টের আর্থিক মানে আছে, কনস্ট্যান্ট আছে, ত্রিপুরা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে বেশি ডিপেন্ডেন্ট, এগুলো বললেও কিন্তু হবে না, ডাইরেক্টলি বলবে রেগুলার স্যাংশন পোস্টের এগেনস্টে ফিক্সড পে দিয়ে তুমি কর্মচারীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছো, এটাও আসার কিন্তু চান্স নেই। আর তোমরা যদি আমাদেরকে এখন বলো যে গভর্নমেন্ট কি এই কেসটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে হাইকোর্টে কিছু ফেল হয়েছে, পার্শিয়ালি বলতে পারো ইয়েস। কারণ এই গভর্নমেন্টের যে এগেনস্টে যে কেসটা করা হয়েছে, গভর্নমেন্টের পক্ষে এই কেসটা জেতা খুবই ইম্পসিবল ছিল, কারণ লিগেলি গভর্নমেন্টের জন্য এই জিনিসটা কিন্তু খুব উইক ছিল। ঠিক আছে, স্ট্রাকচারাল উইকনেস কিন্তু ছিল। ইভেন দ্য বেস্ট লয়ার্স ইন ইন্ডিয়া কুড নট হ্যাভ ডিফেন্ডেড দিস কেস ইন দ্য ফেভার অফ দ্য গভর্নমেন্ট। কারণ কেন, শিক্ষকদের রেগুলার মোডে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, পোস্টগুলো ছিল স্যাংশন আর পার্মানেন্ট, রেগুলার টিচার্সদের মতোই গভর্নমেন্টের ফিক্সড পে টিচার্সরা কাজ করতো, কিন্তু আর্টিফিশিয়ালি একটা পলিসি এনে গভর্নমেন্ট
এদের যে স্যালারিটা সেটা কমিয়ে দিয়েছে। দিস ইজ আনকনস্টিটিউশনাল বলে দিয়েছে। আর গভর্নমেন্ট এখানে একটা জিনিস হাইলাইট করেছে হাইকোর্টে, যে এটা একটা টেম্পোরারি মেজার ছিল, বিকজ গভর্নমেন্টের এখন আর্থিক ক্রাইসিস আছে। সো হাইকোর্টে এটাই বলেছে যে টেম্পোরারি মেজারে তুমি ফিক্সড পে পলিসি 2001-এ চালু করেছো, 20 বছর ধরে কি টেম্পোরারি মেজার হয়? সো এই জিনিসটাও কিন্তু গভর্নমেন্টের জন্য কাজ করেনি। আর্টিকেল 14 যেটা বলে ইকুয়ালিটি, আর্টিকেল 16 বলে ইকুয়াল অপরচুনিটি, সেগুলো কমপ্লিটলি কিন্তু ভায়োলেট করেছে। আর সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট, যেমন জগদীশ সিং, রণধীর সিং, এগুলো কিন্তু রেফারেন্স আনা হয়েছে হাইকোর্টে। আর গভর্নমেন্ট বেসিক্যালি সেখানে ফাইট করছিল কিসের এগেনস্টে? কনস্টিটিউশনের দ্বারা এস্টাবলিশ করা যে আইন, সেগুলোর এগেনস্টে ফাইট করছিল। সো গভর্নমেন্টের এখানে জিতে আসার চান্স কিন্তু অলরেডি ভেরি ভেরি লেস, নেগলিজিবল অ্যামাউন্ট কিন্তু ছিল, ঠিক আছে। কিন্তু অবশ্যই লিগ্যাল উইকনেস ছিল গভর্নমেন্টের আর্গুমেন্টে, ঠিক আছে। কারণ গভর্নমেন্ট যে আর্থিক যে নেসেসিটি সেটা রিপ্রেজেন্ট করতে, প্রুফ করতে মানে কোর্টে সেটা কিন্তু ফেল হয়েছে। ডিটেল ফাইন্যান্সিয়াল ডেটাটা সেখানে কি করা হয়নি, সেখানে কোর্টের সামনে প্রেজেন্ট করা হয়নি। বাজেটের যে কনস্ট্রেন্ট আছে গভর্নমেন্টের সেটা পেশ করা হয়নি। বিভিন্ন রাজ্যের যে কম্পারেটিভ স্টেটের যে ডেটাগুলো সেগুলো ঠিকভাবে পেশ করা হয়নি। আর কারণ অনারেবল হাইকোর্ট গভর্নমেন্টের দিকে একটাই জিনিস আঙ্গুল তুলেছে যে মানে কি বলবো, কনক্রিট কোনো এভিডেন্স পেশ করতে গভর্নমেন্টের যেই আর্থিক দিকের যেই কনস্ট্রেন্টগুলো আছে সেগুলোর পক্ষে কনস্ট্রেন্ট কোনো কি বলবো মানে কনক্রিট এভিডেন্স পেশ করতে গভর্নমেন্ট ফেলিওর হয়েছে। সো এই জিনিসটা গভর্নমেন্টের যে ডিফেন্সটা সেটাকে কিন্তু অনেক উইক বানিয়ে দিয়েছে এই কেসটার জন্য, ঠিক আছে। গভর্নমেন্ট এটাই বলেছিল যে ফিক্সড পে একটা পলিসি ডিসিশন, ইকোনমিক নেসেসিটি ছিল, টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, এগুলোকেও কিন্তু কোর্ট খারিজ করে দিয়েছে। টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট 20 বছর চলতে পারে না, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট কাউকে ফান্ডামেন্টাল রাইটস পাওয়া থেকে বঞ্চিত করতে পারে না, ইত্যাদি অনেক কিছু বলে। সো এই আর্গুমেন্টটাও গভর্নমেন্টের কিন্তু কলাপস করেছে। আর গভর্নমেন্ট আরেকটা জিনিসে ফেলিওর হয়েছে কিসে? যে রেগুলার আর ফিক্সড পে কর্মচারীদের ভাগ করাটা নিয়ে, ডিফারেন্সিয়েট করা নিয়ে কোর্টে রিপ্রেজেন্ট করতে কিন্তু গভর্নমেন্ট ফেলিওর হয়েছে। গভর্নমেন্ট সেখানে প্রুফ গভর্নমেন্ট করতে পারতো যে ফিক্সড পে টিচার্সরা অন্য একটা ক্লাস, কিন্তু এখানে আরেকটা ফেলিওর আছে। অন্য একটা ক্লাস যদি বলে রেগুলার এমপ্লয়িজদের মতো সেম কাজ কেন করানো হয়, এই জায়গাটাও গভর্নমেন্টের কিন্তু ফেল হলো, ঠিক আছে। কারণ কোনো ক্লাসিফিকেশনই হাইকোর্টের স্ক্রুটিনিতে বাদ যায়নি, যেটা গভর্নমেন্টের যে বিপক্ষে কিন্তু সব কিছু চলে গেছে, ঠিক আছে। আর গভর্নমেন্টের কোনো মানে কি বলবো মানে মিডল গ্রাউন্ডে কোনো আর্গুমেন্টই গভর্নমেন্টের পক্ষে যায়নি, যেগুলো হাইকোর্টে ওই সময় দুইও পক্ষে থেকে হয়েছিল। কারণ পুরো পলিসিটাকে কিন্তু ফিক্সড পে পলিসিটাকে হাইকোর্ট কিন্তু স্ট্রাইক ডাউন করে দিয়েছে। আর গভর্নমেন্টের যে উইকনেসগুলো, নাম্বার 1, গভর্নমেন্ট কোর্টের থেকে টাইম চায়নি নতুন পলিসি ফ্রেম করার, ঠিক আছে। আর মানে বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল ডেটা সেগুলোর যে ক্লিয়ার পিকচারটা হাইকোর্টের সামনে রাখেনি। সো হাইকোর্ট ফিল করেছে যে পুরো পলিসিটাকে আমরা স্ট্রাইক ডাউন করে দেবো, সাইটিং যে এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল, ঠিক আছে। তো তোমরা যদি বলো গভর্নমেন্টের পক্ষে থেকে কি এই কেসটাকে ঠিকঠাক মতো রিপ্রেজেন্ট করা হয়নি, পার্শিয়ালি ইয়েস, কিন্তু এখানে যদি মানে কি বলবো এখানে এন্টায়ারলি তোমরা বলতে পারো না, কারণ আগে থেকেই কেসটা যখন করা হয়েছিল গভর্নমেন্টের পক্ষেই না কেসটা, এটা ঘুরিয়ে গভর্নমেন্টের দিকে আনা খুবই কষ্ট, যেটা সুপ্রিম কোর্টেও কোনোদিন গভর্নমেন্ট কিন্তু ঘোরাতে পারবে না। দ্য অনলি থিং দ্যাট উইল হ্যাপেন বিকজ অফ দ্য SLP দ্যাট উইল গভর্নমেন্ট ফাইল ইন এপ্রিল 2026 ইজ কি ডিলে হবে, সব কিছু দেরি করানো পসিবল হবে। তাও দেরি করাতে পারবে না যদি সুপ্রিম কোর্ট যদি স্টে অর্ডার না দেয়। পুরোপুরি স্টে অর্ডার সুপ্রিম কোর্ট কোনোদিন দেবে না, পার্শিয়াল স্টে অর্ডার দেবে। সো পুরোপুরি স্টে অর্ডার না দিলে হাইকোর্টের জাজমেন্ট মেনেই চলতে হবে। এখন সব কিছু একটা কনফিউশন আছে, গভর্নমেন্টের পরবর্তী পদক্ষেপের দিকে সবার কিন্তু নজর। ইউ হ্যাভ টু ওয়েট আনটিল এনি কনফার্মেশন ফ্রম গভর্নমেন্ট ইজ অবটেইন। যদি কোনো বক্তৃতা না আসে বা গভর্নমেন্টের কিছু জানা না যায়, অ্যাটলিস্ট মার্চ মাসের যে বাজেট সেশন আছে সেখানে কিন্তু প্রশ্ন করা হবে বিরোধী বেঞ্চ থেকে, সেখানে কিন্তু আপডেট আসবে। কারণ জানুয়ারি মাসের যেই অ্যাসেম্বলির সেশনটা, উইন্টার অধিবেশন, উইন্টার সেশন, সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছিল, ঠিক আছে। গভর্নমেন্ট এখন SLP ফাইল করবে, ঠিক আছে। বা তোমরা বলতে পারো গভর্নমেন্ট জাজমেন্টটা পার্শিয়ালিও এখন ইমপ্লিমেন্ট করতে পারে, যে রেগুলার পে স্কেল দিতে পারে, যেটা দেওয়ারও চান্স কম, কারণ এখন এত টাকাই নেই, ঠিক আছে। ইভেন কি এক্সিস্টিং যে গভর্নমেন্ট এমপ্লয়িজরা আছে ত্রিপুরায়, গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স, এদেরকেও কিছু কিছু সময় টাকা দিতে গভর্নমেন্ট হ্যাজ টু বড় লোনস, ঠিক আছে। সো এই অবস্থায় যে রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি যদি গভর্নমেন্ট চেঞ্জ করে,
ঠিক আছে, যে নতুন নতুন যে চাকরির অ্যাডগুলো বেরোবে সেগুলো থেকে ফিক্সড পে পলিসিটা আমরা সরিয়ে দেব। ঠিক আছে, সেটা সরিয়ে পে অ্যাজ পার রুলস ল্যাঙ্গুয়েজটা ফলো করব। আর ওখানে একটা ক্লজ অ্যাড করে দেবো, সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য এসএলপি ফাইন্ড ইন সুপ্রিম কোর্ট। সেগুলো করে গভর্নমেন্ট কিন্তু নতুন অ্যাড কিন্তু বের করতে পারে। ঠিক আছে, আর গভর্নমেন্ট দেরি করতে পারে মানে সমস্ত যে চাকরি প্রত্যাশীরা মানে তোমরা দেখছো বা কর্মচারীরা আপনারা যারা দেখেন আমাদের ভিডিও, 2 থেকে 6 মাস এই জিনিসটার জন্য সব কিছু কিন্তু দেরি হতে পারে, ইম্প্যাক্ট কিন্তু হতে পারে। অবশ্যই আমরা বলে দেই, এই পলিসিটা যখনই আনা হয়েছিল ফিক্সড পে পলিসি, এই পলিসিটা আনাটাই একদম একটা বড় আনকনস্টিটিউশনাল ব্যাপার ছিল। এনে 20 বছর ধরে এটাকে কন্টিনিউ করা হয়েছে, দ্যাট ওয়াজ অ্যানাদার থিং। 20 বছর কন্টিনিউ কিছু একটা জিনিসকে করা তুমি টেম্পোরারি মেজার বলতে পারো না। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবার একটু ওয়েট করতে হবে, যারা চাকরি পেয়ে আছো তোমরা একটু ওয়েট করো। আমরা সব কিছু ইন ডিটেলসে আমরা খবর রাখছি, যখনই কোনো খবর পাবো আমরা জানিয়ে দেব। পরবর্তী ক্যাবিনেট মিটিং একটু খবর নিয়ে আমাদের জানতে হবে যে এই মানে মানে আপকামিং যে উইক আছে সেখানে হয়তো একটা ক্যাবিনেট মিটিং থাকতে পারে। সেখানে যদি কিছু সিদ্ধান্ত হয় সেটাও কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো পিকচারটা তোমাদের ক্লিয়ার যে এখন সব কিছু কী পরিস্থিতিতে আছে। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে চাকরি প্রত্যাশী ও কর্মচারী সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো বা ডিসকাশনটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দিও। আরও যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা লিখো, আমরা তোমাদের কোয়ারিজগুলো এই ভিডিওর মাধ্যমে কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সবাই যাতে জানতে পারে এই খবরগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার রিপাবলিক ডে স্পেশাল ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।